এটার জন্য টেলিভিশন চ্যানেলরা দায়ী, এটার জন্য সাংবাদিকরা দায়ী। আজকের পরে যদি কোনো চ্যানেল আমাকে কোনোদিন নাও ডাকে আমার দুঃখ থাকবে না, বিকজ আমার এনাফ বয়স হয়েছে, আমার বাংলাদেশে কারো কাছে কিছু আর চাওয়ার নাই। এখনকার জেনারেশনে যারা আছে তা থিয়েটার তো অনেক দূরের কথা। আমি এরকম প্রচুর ছেলে মেয়ে জানি যারা কোনোদিন থিয়েটার দেখেনি। কেবল রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আমি প্রেম করতামই। যে মানুষের জীবনে রবীন্দ্রনাথের সাথে সম্পর্ক নাই সে মানুষ হিসেবে পরিপূর্ণ না। আমাদের সমাজে এখন আসলে 91টি ফ্যামিলিগুলি বিলুপ্তি প্রায়, মানে নাই বলতে গেলে চলে। যেটুকু আছে খুবই কম সংখ্যক। আমরা সেই 91টির ফ্যামিলির গল্প বা মজাটা এখন ভুলেই যাচ্ছে আমাদের পরের মানে জেনারেশনগুলি। এখানে যেমন সবাই যৌথভাবে থাকতে গেলে যেমন আনন্দ আছে, দুঃখ আছে, রাগারাগি আছে, মনোমালিন্য আছে, মান আছে, অভিমান আছে, আবার কোথাও গিয়ে একটা সুন্দর বন্ডিং আছে, একটা ভালোবাসা আছে। তো ওই বিষয়গুলি এই গল্পটা রিঙ্কুর এই ডিরেকশনের এই নাটকটা আমার কাছে মনে হয়েছে যে এটা 91টি ফ্যামিলির গল্প। সেখানে দর্শক একটা পারিবারিক ইমেজ পাবে। হুমায়ুন আহমেদ কেন? হুমায়ুন আহমেদ তো অনেক পরে নাটক করা শুরু করেছে বা তার লেখা নাটক বাংলাদেশে হয়েছে। তারও আগে যত নাটক ছিল তখন তো পরিবার ভিত্তিকই নাটক ছিল, ছিলই তো একটা বিটিভি বা রেডিও বলেন বা অথবা মঞ্চ বলেন, সব জায়গায় কিন্তু একটা সামাজিক ব্যাপারটা ছিল। এখন কেন ভালো নাটক হয় না? ভালো নাটক আর মন্দ নাটক তো আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে দর্শক যে জিনিসটা দেখতে চায় সেটা আমরা দিতে পারছি না বলে দর্শক বলছে ওটা ভালো নাটক না। তার মানে আমার অডিয়েন্সকে যদি আমি বুঝতে পারি, আমার দর্শককে যদি আমি বুঝতে পারি যে আমার দর্শক কারা কী চায়, তাহলেই সেটা ভালো কাজ হবে। তো আমার ধারণা যে এখনকার যারা তৈরি করছে তারা বুঝতে পেরেছে যে আসলে দর্শক কী চায়। আমি আমার জীবনের অর্ধেকের বেশি সময় এই জায়গাটাতে আছি। আমি কখনো কোনো ব্যাড সিচুয়েশন ফেস করিনি। আমি কখনো বাজে এনভায়রনমেন্ট আমার রেয়ার পেয়েছি, পাইনি বলবো না, খুব রেয়ার। এটার পিছনে আমার যে সাহস বা আমার যে জায়গাটা তৈরি করা, আমি মনে করি এটার পরিপূর্ণ অবদানে থিয়েটারের। আমি আজকে যেই মানুষটা তৈরি হয়েছি, যে রোজিটা তৈরি হয়েছি, এটার যে ভেতরকার কনফিডেন্স, সাহস বা ডেডিকেশন যদি বলি, তাহলে আমার পুরোটাই আমি মনে করি যে আমার থিয়েটার একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং স্টিল আমি থিয়েটার করি। এই এখনকার জেনারেশনে যারা আছে তা থিয়েটার তো অনেক দূরের কথা। আমি এরকম প্রচুর ছেলে মেয়ে জানি যারা কোনোদিন থিয়েটার দেখেনি এবং তারা পুরনো আমাদের যাদের কাজ ভালো নাটক বলে কিচ্ছু জানে না। এই আপনি যে বললেন যে এখনকার ছেলে মেয়ের মধ্যে নাই কেন, সবচেয়ে বড় শিক্ষাটাই তো নাই। আর আপনি বলবেন শিক্ষা মানে কি? নাট্যতত্ত্বতেই পড়াশোনা করে আসলেই নাটক করে ভালো করা যাবে না। নাটকটা তো একটা চর্চার বিষয়, একটা সাধনার বিষয়, একটা দেখার বিষয়। অভিনয়টা সেটা তো তাকে তো মিনিমাম করতে হবে। সেটা কোথা থেকে করবে? ও পাবে কোথা থেকে? থিয়েটার থেকে, বই থেকে, পুরানো দিনের সিনেমা, অভিনয়, নাটক, যাত্রা থেকে। ও এই স্কুলিংটা তারা জানেই না। এখনকার জেনারেশনে বেশিরভাগই যারা এসছে, যারা আপনাদের কাছে খুব ভাইরাল আর্টিস্ট বা প্রমিনেন্ট এখন আপনাদের এই শব্দটা, তো এরা বেশিরভাগই হলো হুট করে ইচ্ছা হয়েছে, ছোটোবেলা থেকে শখ ছিল আমি নাটক করবো, সেজন্য এসছি। অনেস্টলি বলি, আমার ছোটোবেলা থেকে শখ ছিল না আমি কোনোদিন মিডিয়াতে কাজ করবো। আমার ছোটোবেলা থেকে কখনোই কোনো শখ ছিল না আমি স্টার হব। আমার ছোটোবেলা থেকে শখ ছিল আমি থিয়েটার করব, আমি মঞ্চের একজন নাট্যকর্মী হব। আমি সেই জায়গা থেকেই আমি কখন একজন রোজি সিদ্দিকী হয়ে গেছি এই মিডিয়ার আমি নিজে জানি না। তো ওদের চিন্তাধারা আমাদের চিন্তাধারার মধ্যে পার্থক্যটাই ছবি। এটার জন্য টেলিভিশন চ্যানেলরা দায়ী, এটার জন্য সাংবাদিকরা দায়ী, এটার জন্য মানুষের অশিক্ষা দায়ী। আর যে দর্শকরা দেখছে তাদের মধ্যে শিক্ষার অভাব আছে। আর যে ফ্যামিলিগুলি এই সমস্ত ছেলে মেয়েদেরকে সাপোর্ট করছে তাদের অশিক্ষা আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, টিকটক অ্যাকচুয়ালি এই অর্থে টিকটকটা করা হয়নি।
টিকটকের মূল জিনিসটা ছিল হলো কোনো বেসিক পজিটিভ জিনিস নিয়ে সেটাও দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। এই জন্য টিকটকটা একটা সময় মানুষ করেছে বা করতো বা করা হতো। এখন টিকটকটা একটা অশ্লীল পর্যায়ে গেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই টিকটক থেকে যে ভাইরাল হয়েছে, যে প্রমিনেন্ট হয়েছে, তাদেরকে আপনারা হাইলাইটেড করেছেন, করার পর আপনারা তাদেরকে অভিনয় শিল্পী হিসাবে কাউন্ট করে ফেলেছেন। এটা তো পুরো দোষটা আমার মনে হয় যারা এদেরকে সুযোগ দিয়েছে, যারা এদেরকে হাইলাইট করেছে, আমি তাদেরকে দিব। আর তার নিজকেও দিব যে নিজে জানে না যে ও কী করছে এবং ও কেন এটা করছে। আমার মনে হয় যে বর্তমান জেনারেশনের মানুষ, ছেলে মেয়েদেরকে না, ওরা কি হতে চায় এটা ওরা জানেন। আপনি যদি জানতেন যে আপনি একজন ভালো রাঁধুনি হবেন, আপনি একজন ভালো হস্তশিল্পবিদ হবেন, আপনি একজন ভালো মেকানিক্যাল হবেন, বা আপনি একজন ভালো সিঙ্গার হবেন, তাহলে আপনি তো ওটা তো ফোকাস করতেন, আপনি তো ওটা থেকে শিখতেন, আপনার তো ওটা শিখে আসার কথা। এরা কেউ জানে না ওরা কি হতে চেয়েছিল, এদেরকে আপনারা হইয়ে দিয়েছেন, যার ফলে ওরা কোথাও গিয়ে জীবনে থাকতে পারছে না, এবং সমাজটাকে, পুরো পরিবেশটাকে কলুষিত করছে এবং মানুষের কাছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে, এখন কেন এরকম জিনিস হচ্ছে, আমরা তো দেখতে চাই না, এখন তো শিল্পবোধ নাই, এখন তো সৃষ্টিশীল কিছু হচ্ছে না। আরে ভাই, সৃষ্টিশীল কিছু হলে তো সৃষ্টিশীলের মনন তো থাকতে হবে। আজকের পরে যদি কোনো চ্যানেল আমাকে কোনো দিন নাও ডাকে, আমার দুঃখ থাকবে না, বিকজ আমার এনাফ বয়স হয়েছে। আমার বাংলাদেশে কারো কাছে কিছু আর চাওয়ার নাই। আমার যেটুকু পরিচিতি, আমার যেটুকু প্রাপ্য, সেটা আমি 18-19 বছরেই পেয়ে গেছি বাংলাদেশ থেকে। আমার ফেম, আমার মানুষের ভালোবাসা, ফেম শব্দটা আমরা তখন জানতাম না, সেটা বুঝতেই পারিনি কি, বা সেলিব্রিটি হওয়ার ইচ্ছা আমার কোনো দিনও ছিল না, হয়ে গেছে আপনাদের ভালোবাসায়, আমার চর্চায়, আমার কর্মে। আমি এই একটা কথা বলতে চাই, যেদিন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষরা এই জাতীয় কথাগুলি মেকারদেরকে না বলবেন, এই জাতীয় কথাগুলি প্রডিউসার ডিরেক্টরদেরকে না বলবেন যে অমুককে নিন, তাহলে আমরা আপনাকে এত টাকা বাজেট দিব বা অত টাকা, কারণ তাদের নাটক ভাইরাল হতে হবে, সেদিন আবার বাংলাদেশের শিল্প ফেরত আসবে। এখন যেটা হচ্ছে সেটা একটা বাণিজ্য এবং শিল্প দুটো যে আলাদা, সেটা যদি বুঝতে শেখে সবাই, আমার মনে হয় যে শেখেন, বুঝতে পারেন বলে তো দর্শকরা আমাদেরকে এত প্রশ্ন করেন, বা আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনার কাছে খারাপ লাগছে বলে তো আপনি প্রশ্ন করছেন। সেদিন থেকে এই জগৎ জুড়ে মানে বাংলাদেশের এই শিল্প মাধ্যমটা সমৃদ্ধ হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে কি আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেটাতে আপনার জীবনের একটা পার্ট, একটা কর্মজীবনের অভিজ্ঞতা, বা আপনার জানবার একটা জায়গা, বিশাল বড় দরজা। কিন্তু তার পাশাপাশি শুধুমাত্র অভিনয়ের জন্য ডেফিনেটলি একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া দরকার। এখন আপনি বলবেন বাংলাদেশে কয়টা অভিনয় শিক্ষা বা কয়টা এই কালচারাল ডিপার্টমেন্ট আছে? এখন ইউনিভার্সিটিগুলো তো আছে, প্লাস ওরা প্রাইভেটলি অনেক জায়গা আছে। আমি বলতে চাই, আপনার সুযোগ নাই বলেই আপনি তারপর আপনি ওই পথে হাঁটবেন না জেনে, সেটা না করে আপনি সুযোগটা খুঁজে বের করেন। অবশ্যই অপশন আছে। আমার জানার মতো আমি নিজেই জানি 7-8টা স্কুল আছে ড্রামা শেখায় বা অ্যাক্টিং শেখায়, ইনফ্যাক্ট মডেলিং শেখায়, গানের স্কুল তো আমার বাচ্চাদেরকে আমি সারা জীবন ছায়ানটে গান শিখিয়েছি, নাচ শেখার নাই বললে তো ভুল হবে। প্রতিষ্ঠান আছে, আপনার মনের আগ্রহটা তৈরি করতে হবে, আপনার নিজেকে তৈরি করতে হবে যে আমি শিখে তারপর কাজটা করব। রবীন্দ্রনাথের জন্মদিন সম্পর্কে বলার ধৃষ্টতা আমার খুবই কম, তবে আমি ওনার এত ভক্ত, আমি মাঝে মাঝে দুষ্টামি করে সবাইকে বলি রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আমি প্রেম করতামই, হ্যাঁ, সেটা যেভাবেই হোক। তো যেমন করে হোক, ওনার পায়ের কাছে যদি আমাকে পড়ে থাকতে হতো আজীবন আমি পড়ে থাকতাম। আর রবীন্দ্রনাথকে আমার মনে হয় উনি বাঙালিদের শিল্প সাহিত্যের সংস্কৃতি চর্চার দূত। ঈশ্বর ওনাকে দূত হিসাবে আমাদের কাছে পাঠিয়েছে। রবীন্দ্রনাথের গল্প নিয়ে যদি কোনো সিনেমা করে, আমার খুব শখ, আমি করতে চাই। আমার এই আশাটা হয়তো পূর্ণ হবে কিনা যায় না, এনার বয়স হচ্ছে, কেউ নেবে কিনা আর বলতে পারছি না, বাট আমি খুব চাই যে রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি একটা খোলস,
রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি একটা শূন্য ভাসমান জিনিস। যে মানুষের জীবনে রবীন্দ্রনাথের সাথে সম্পর্ক নাই, সে মানুষ হিসেবে পরিপূর্ণ না।